অনেক বিশ্লেষকের মতে এটি সমান অংশীদারিত্বের চুক্তি নয়, বরং উন্নয়নশীল একটি দেশের ওপর বৈশ্বিক অর্থনৈতিক শক্তির কৌশলী চাপ প্রয়োগের উদাহরণ। বিতর্কের শুরু শুধু চুক্তির ধারায় নয়, এর সম্পাদন প্রক্রিয়াতেও। সাধারণভাবে দুটি দেশের মধ্যে বাণিজ্য চুক্তির ভিত্তি হওয়া উচিত পারস্পরিক স্বার্থ ও ন্যূনতম ভারসাম্য। শক্তির পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্য যদি এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে এক পক্ষ শুধু সুবিধা নেয় আর অন্য পক্ষ দীর্ঘমেয়াদী দায় বহন করে, তখন সেটিকে আর স্বাভাবিক বাণিজ্য বলা যায় না। সেটি হয়ে ওঠে অর্থনৈতিক আধিপত্যের একটি কাঠামো। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে ঘিরে এখন ঠিক সেই প্রশ্নই উঠছে। অনেক বিশ্লেষকের মতে এটি সমান অংশীদারিত্বের চুক্তি নয়, বরং উন্নয়নশীল একটি দেশের ওপর বৈশ্বিক অর্থনৈতিক শক্তির কৌশলী চাপ প্রয়োগের উদাহরণ। বিতর্কের শুরু শুধু চুক্তির ধারায় নয়, এর সম্পাদন প্রক্রিয়াতেও। জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এত বড় অর্থনৈতিক সিদ্ধান্ত সাধারণত সংসদীয় আলোচনা, নীতিগত বিতর্ক কিংবা জনপরিসরের পর্যালোচনার মধ্য দিয়ে যায়। এখানে হয়েছে ঠিক উল্টোটা। ফলে প্রশ্ন উঠেছে, এত তাড়াহুড়া কেন, এত গোপনীয়তা কেন? চুক্তির খুঁটিনাটি সামনে আসার পর দেশের অর্থনীতিবিদদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। অর্থনৈতিক নীতিতে মতভেদ স্বাভাবিক হলেও এই চুক্তির ক্ষেত্রে অদ্ভুত এক ঐক্যমত্য দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো স্বনামধন্য অর্থনীতিবিদ প্রকাশ্যে এর পক্ষে শক্ত অবস্থান নেননি। এমনকি বড় রাজনৈতিক দলগুলোর কেউ এই অসম চুক্তির পূর্ণ দায় নিতে আগ্রহী নয়। কারণ চুক্তির গভীরে গেলে স্পষ্ট হয় এটি শুধু পণ্য কেনাবেচার বিষয় নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা ও নীতিগত সক্ষমতার উপরও সরাসরি প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো এটি বাংলাদেশের বিদ্যমান আমদানি কাঠামোকে ভেঙে দিচ্ছে। এতদিন বাংলাদেশ যেখানে দাম কম, পরিবহন সহজ এবং শর্ত অনুকূল, সেখান থেকেই গম, সয়াবিন, তুলা বা এলএনজি আমদানি করত। কিন্তু এখন নির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্র থেকে বড় পরিমাণ পণ্য কেনার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী 5 বছরে প্রতি বছর 7 লাখ টন গম এবং প্রায় $125 কোটি সয়াবিন পণ্য আমদানির প্রতিশ্রুতি রয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ী এর বার্ষিক মূল্য প্রায় $350 কোটি পর্যন্ত যেতে পারে। অথচ বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে বছরে $1 বিলিয়ন কম কৃষি পণ্য কেনে। অর্থাৎ বাস্তব চাহিদার চেয়েও বড় একটি আমদানি দায় চাপিয়ে দেওয়া হয়েছে। সমস্যা আরও গভীর। বাংলাদেশ সাধারণত কৃষ্ণ সাগর অঞ্চল বা পার্শ্ববর্তী দেশগুলো থেকে এসব পণ্য কম দামে সংগ্রহ করে। রাশিয়া বা ইউক্রেনের গম যেমন সস্তা, তেমনি দ্রুত পৌঁছয়। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে আনতে পরিবহন ব্যয় ও সময় দুটোই বেশি। ফলে বাড়তি খরচ শেষ পর্যন্ত বহন করবে সাধারণ মানুষ, কর, মূল্যস্ফীতি বা ভর্তুকির মাধ্যমে। এখানে চুক্তির একটি বড় স্ববিরোধিতাও আছে। একদিকে বলা হচ্ছে রাষ্ট্রীয় ভর্তুকি বাজারের প্রতিযোগিতা নষ্ট করে, অন্যদিকে মার্কিন পণ্যকে প্রতিযোগিতামূলক করতে বাংলাদেশকেই ভর্তুকি দিতে উৎসাহ দেওয়া হচ্ছে। অর্থাৎ মুক্ত বাজারের ভাষা ব্যবহার করা হলেও বাস্তবে সুবিধা নিশ্চিত করা হচ্ছে একটি নির্দিষ্ট শক্তিশালী অর্থনীতির জন্য। চুক্তির আরও কিছু ধারা উদ্বেগ বাড়িয়েছে। 1. বিমান কেনা। বাংলাদেশ বিমানকে যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং বিমান ও যন্ত্রাংশ কিনতে হবে। ইতোমধ্যে প্রায় $370 কোটি বা প্রায় 45,000 কোটি টাকার চুক্তি চূড়ান্ত হয়েছে। অথচ এর আগে ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাস থেকে বিমান কেনার নীতিগত আলোচনা ছিল। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ওয়াশিংটনের বাণিজ্যিক চাপের কারণেই শেষ পর্যন্ত বাংলাদেশ বোয়িংয়ের দিকে ঝুঁকেছে। 2.
জ্বালানি খাত। আগামী 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় $15 বিলিয়ন এলএনজি আমদানিতে সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং আমদানি নীতি ধীরে ধীরে একটি নির্দিষ্ট উৎসের উপর আরও নির্ভরশীল হয়ে পড়বে। 3. সামরিক সরঞ্জাম। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সামরিক সরঞ্জাম কিনতে উৎসাহিত করা হবে এবং অন্য কিছু নির্দিষ্ট দেশ থেকে অস্ত্র কেনা কমানো হবে। এটি কেবল অর্থনৈতিক নয়, সরাসরি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল এবং ভূ রাজনৈতিক অবস্থানের সঙ্গেও সম্পর্কিত। 4. ভর্তুকির তথ্য প্রকাশ। চুক্তি কার্যকরের 6 মাসের মধ্যে বাংলাদেশকে জানাতে হবে কোন কোন খাতে কত ভর্তুকি দেওয়া হচ্ছে। এর ফলে সরকার প্রয়োজনীয় খাতে ভর্তুকি দিতে গিয়েও আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে। অনেক ক্ষেত্রেই কৃষি, খাদ্য বা নিত্য প্রয়োজনীয় পণ্যে ভর্তুকি সীমিত করার চাপ তৈরি হবে, যার সরাসরি প্রভাব পড়বে বাজার দরে। চুক্তি কার্যকরের আগেই কেনাকাটার হিড়িক। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো চুক্তিটি আনুষ্ঠানিকভাবে পুরোপুরি কার্যকর হওয়ার আগেই বড় বড় কেনাকাটা শুরু হয়ে গেছে। 2025 সালের জানুয়ারিতে মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজির সঙ্গে প্রাথমিক সমঝোতা হয়। 30 এপ্রিল বোয়িংয়ের সঙ্গে বড় চুক্তি সম্পন্ন হয়। সাবেক অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন প্রশাসনিক পর্যায়েও এসব কেনাকাটার গতি অব্যাহত ছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশেষ করে রয়টার্স, বিষয়টিকে ওয়াশিংটনস কমার্শিয়াল প্রেসার বা ওয়াশিংটনের বাণিজ্যিক চাপ হিসেবেই দেখছে। সবচেয়ে উদ্বেগজনক দিকটা হলো শুল্ক বৈষম্য। এই চুক্তির সবচেয়ে অসম অংশ সম্ভবত শুল্ক কাঠামো। চুক্তি অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার হবে 19%। অনেক ক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের বিদ্যমান MFN শুল্কের সঙ্গেও যুক্ত হবে। ফলে পারস্পরিক শুল্ক ছাড়ের বাইরে থাকা পণ্যের ক্ষেত্রে বাংলাদেশি রপ্তানির ওপর মোট গড় শুল্ক দাঁড়াতে পারে প্রায় 34%, যার মধ্যে প্রায় 15% MFN শুল্ক এবং অতিরিক্ত 19% পাল্টা শুল্ক। অর্থাৎ বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে আরও ব্যয়বহুল ও কম প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। অন্যদিকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গড় আমদানি শুল্ক বর্তমানে প্রায় 6.2%। কর রেয়াত বিবেচনায় কার্যকর গড় শুল্ক দাঁড়ায় প্রায় 2.2%। আর নতুন চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের অধিকাংশ পণ্যের ক্ষেত্রে এই শুল্ক প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসবে। ফলে বাস্তবতা দাঁড়াবে এমন, বাংলাদেশ নিজের বাজার আরও উন্মুক্ত করবে, কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে গিয়ে বাংলাদেশি পণ্যকে আরও বড় শুল্ক বাধার মুখে পড়তে হবে। এখানেই মূল প্রশ্নটি উঠে আসে, এটি কি সত্যি মুক্ত বাণিজ্য, নাকি এটি এমন এক বিশ্ব ব্যবস্থার প্রতিফলন যেখানে শক্তিশালী অর্থনীতি চুক্তির ভাষা ব্যবহার করলেও বাস্তবে দুর্বল রাষ্ট্রগুলোর নীতিগত স্বাধীনতাকে ক্রমশ সংকুচিত করে ফেলে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।